আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে আজ শোক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এর বিকল্প নেই দাবি। সহিংসতার ঘটনায় জনমনে কাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং প্যারিস অলিম্পিকের ইভেন্টগুলোতে বাংলাদেশের পতাকা নিয়ে প্রবাসীদের সরব উপস্থিতি, দেশের ভালো পারফরমেন্সের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় আজ সারা দেশে একদিনের শোক পালন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। শোক প্রস্তাবও গ্রহণ করা হয়। বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন, কালো ব্যাজ ধারণ ও সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সহিংসতায় 150 জনের মৃত্যু হয়েছে বলে বৈঠকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিতে বলেছেন 14 দলের নেতারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান কাদের। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা। 14 দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। গত কয়েকদিনের অভিজ্ঞতায় 14 দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেন শরিকরা। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটেড ওয়েতে। আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে, সেগুলো তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জানমালের নিরাপত্তার জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন 14 দল নেতারা। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল, সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুগান্তরে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের উপর ভর করে সরকার পতনের অপচেষ্টায় চোরাগুপ্তা হামলার নিন্দা জানিয়েছে 14 দলীয় জোট। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঘরে বাইরে জনমনে এক ধরনের আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। নগরবাসী বলছেন, এমন সব ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মনের আঘাত সারিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ দিয়েছেন তারা। শাকের আদনানের রিপোর্ট। দেশব্যাপী গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও সম্পদ। পুলিশের গুলি, সংঘর্ষ ও সহিংসতায় নিহত হয়েছে 147 জন। দুঃসহ সব ঘটনার দৃশ্য মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে। স্মৃতির পাতায় বারবারই যেন ভেসে উঠছে মর্মান্তিক সব দৃশ্য। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। ভয়ভিত্তিক কাজ করতেছে যে পরীক্ষা দিতে যাবো, এক্সাম হলে যদি কিছু হয় বা একটা গ্যাঞ্জাম লাগে তখন তো ইয়ে হবে। এই যে পরীক্ষাগুলো বাদ গেছে, একটা চিন্তা না, পরীক্ষাগুলো এখন শেষ হয়ে যেত গা। কলেজ চলে যেমন আমাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, এটা তো আর থাকে না। পরিস্থিতির অনেকটাই খারাপ ছিল, তো সে বয়বৃত্তিটা কাটাই উঠতে একটু সময় লাগবে মানুষের। বাইরে হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখা যায় যে এদিক দিয়ে যেমন আসে, এদিক দিয়ে যেমন আসে, মানে এরকম একটা ভয়বৃত্তি আসলে আমাদের মধ্যে কাজ করে। এক্সামটা যখন স্থগিত হয়ে গেল, পড়ালেখারও একটা ব্যাঘাত ঘটে, তারপর মানসিকভাবে প্রেশার আসে। নগরবাসী বলছেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। এখন ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি। দেশের নিরাপত্তার জন্য এখন যেসব আর্মিটার একটু নামাইছে, একটু নিজেরা সেফ মনে করি যেটার জন্য। তো আগের তুলনায় আমি মনে করি যে এখন দেশের অবস্থা অনেকটা ভালো আছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে মনও শান্ত হবে। সমাজ থেকে উত্তরণের এখনকার যে প্রয়াস হচ্ছে, যে মানসিক জখম থেকে উত্তরণের এখনকার যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমার ভিতরে যে কষ্ট হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে ক্রোধ তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া। সেটার জন্য আমি ব্যক্তি আগে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি আমার ব্যক্তি থেকে আমার পরিবার, আমার সন্তান, আমার প্রশাসন, আমরা প্রত্যেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব। রাজধানী পরিবেশ ধীরে ধীরে আগের মতো হচ্ছে। শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরে আসবে প্রত্যাশায় নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। 72 বছরে পদার্পণ করলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা। তার অভিনয় গুণে নানাভাবে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। 350-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নিজেকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনেও। ববিতার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ের পর্দায় দিনব্যাপী থাকছে নানা আয়োজন। তার বর্ণাঢ্য অভিনয় জীবনের বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। 70-এর দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর এক অনন্য নাম ববিতা। পৈতৃক বাড়ি যশোরে হলেও বাবার চাকরি সূত্রে জন্ম বাগেরহাটে। মায়ের ইচ্ছেই এবং ভগ্নিপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরেই তার চলচ্চিত্রে আগমন। প্রথম ছবি সংসার, যেখানে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু তার। গোটা 70 দশকে বাংলা চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অসংখ্য সিনেমার মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল স্বরলিপি, অশনি সংকেত, বাদী থেকে বেগম, লাঠিয়াল, নয়নমণি, পোকামাকড়ের ঘর বসতি, অবুঝ হৃদয় অন্যতম। তিন কন্যা সিনেমায় সুচন্দা, চম্পা দুই বোনের সাথে ববিতার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমাতেও নিজেকে সমানভাবে জনপ্রিয় করে তোলেন ববিতা। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। চ্যানেল আইয়ের সাথে ববিতার রয়েছে নিবিড় সম্পর্ক। চ্যানেল আইয়ের প্রতিটি আয়োজনে নানাভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। সেটা হচ্ছে জহির ভাই। জহির ভাইয়ের হাত ধরে রাজ্জাক ভাই এসছেন এবং জহির ভাইয়ের হাত ধরে আমিও এসেছি চলচ্চিত্র জগতে। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে। অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার আর সম্মাননা অর্জন করেন এই গুণী অভিনেত্রী। টানা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আজীবন সম্মাননা লাভ করেন তিনি।
এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, জহির রায়হান পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত ববিতাকে বলা হয় পুরস্কার কন্যা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদকে আজ বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে বাদ-জোহর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ হবে। মৃত্যুর 4 দিন পর সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায় শাফিন আহমেদের মরদেহ। শাফিন আহমেদের কফিন সোমবার সন্ধ্যা 6টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করা হয়। এ সময় তার বড় ভাই হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে সরব উপস্থিতি রয়েছে প্রবাসীদের। ক্রিকেট স্বল্পতার মধ্যেও অলিম্পিকে দেশের ভালো পারফরমেন্সের আশা নিয়ে ভেন্যুগুলোতে হাজির তারা। ফ্রান্স থেকে এম.এ. হাশেমের রিপোর্ট। প্যারিস অলিম্পিক গেমসের ভেন্যুগুলোতে বিভিন্ন দেশের সাথে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। বড় টুর্নামেন্টগুলোতে দেশের পতাকা নিয়ে মাঠে উপস্থিত হচ্ছে প্রবাসীরা। এটি ফ্রান্সের সবচেয়ে বড় স্টেডিয়াম স্টাড দো ফ্রান্স। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপের সময় তৈরি এই স্টেডিয়াম 80,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এবং অলিম্পিক গেমসের সবচেয়ে বড় খেলাগুলো ফুটবল, রাগবি সহ বিভিন্ন ইভেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। 40 বছর ধরে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেও বাংলাদেশ পদকবিহীন থাকায় বিষয়টিকে হতাশাজনক বলছেন প্রবাসীরা। আসলে খেলা দেখতে আসছি অনেক আনন্দ নিয়ে, এমনিতে অংশগ্রহণ আমাদের যা আছে তাতে তো আসলে হতাশাজনক। এবারে যদি নাও হয়, আগামীতে যেন আমরা অলিম্পিকে একটা পদক পেতে পারি সেই রকমের সুদূরপ্রসারী চিন্তাভাবনা আমাদের রাষ্ট্র থেকে করা উচিত বলে আমি মনে করি। চাহিদা থাকলেও প্যারিসের ইভেন্টগুলোতে খেলার টিকিট পাওয়া যাচ্ছে না। আমি অনেক আগে টিকিট কাটে রাখছি, এই জন্য আমি খেলা দেখতে পাচ্ছি, কারণ টিকিটের অনেক ক্রাইসিস চলতেছে। বাংলাদেশে যারাই আসছে তাদের সফলতা কামনা করে। There are many people from many countries and from Bangladesh too. Thank you for coming and we enjoy to receive people from the countries. প্রবাসীদের পাশাপাশি ফরাসিরাও বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছেন। এম.এ. হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিন শেষে সেরা 3-এ আছে এশিয়ার 3 দেশ সাউথ কোরিয়া, জাপান ও চীন। 5টি স্বর্ণসহ মোট 9টি পদক নিয়ে শীর্ষে আছে কোরিয়ানরা। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের শেষেও চমক দেখিয়েছে জাপান। 5টি সোনা, 2টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ সহ 11টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে জাপানিজরা। সমান 5টি সোনা ও 9 পদক নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে চীন। 4টি স্বর্ণসহ সর্বাধিক 14টি পদক নিয়ে 4 নম্বরে উঠে এসেছে স্বাগতিক ফ্রান্স। 4 সোনা ও 3 রৌপ্য নিয়ে 5 নম্বরে অস্ট্রেলিয়া। ফরাসিদের সমান 14টি পদক থাকলেও 3টি সোনা নিয়ে ষষ্ঠ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। 2টি সোনা সহ 9টি পদক নিয়ে পরের স্থানে আছে গ্রেট ব্রিটেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তান শাহিনসকে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বিসিবি এইচপি স্কোয়াড। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড পারফরম্যান্স। আন্দোলনের নামে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে ধ্বংসস্তূপ বানানোর ঘটনা দেশের স্বাধীনতা ও সংস্কৃতির উপর বড় আঘাত। সোমবার ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আলী আসগরের ক্যামেরায় লায়লা নওশিনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে যে ব্যাপক সহিংসতা চালিয়েছিল দুর্বৃত্তরা, তার ক্ষত এতটুকুও মুছে যায়নি এখনো। ধ্বংসযজ্ঞের চিত্র পুরো বিটিভি প্রাঙ্গণ জুড়েই।
দেশের শিল্প ও সাংস্কৃতিক জাগরণের সূতিকাগার বিটিভিকে ঘিরে রয়েছে সংস্কৃতি অঙ্গনের মানুষের নানান স্মৃতি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি সরেজমিনে দেখতে গিয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। সহিংসতায় বিটিভির ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। বিটিভির যে ধ্বংসযজ্ঞ 18 তারিখে ঘটেছে, বা যে সন্ত্রাসীরা যারা বিটিভিকে ধ্বংস করতে চেয়েছে, এটি আসলে দেশকেই তারা একটি সংকটের মুখে ফেলে দিতে চেয়েছিল বলে আমার ধারণা। একটা টেলিভিশন যে এইভাবে ধ্বংস হতে পারে, কেউ ধ্বংস করতে পারে, এটাই ভাবতে পারে না। এটা জাতীয় সম্পদ, সরকার যেই থাকুক রাষ্ট্রীয় স্থাপনায় হাত দেওয়া কারোর উচিত না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, এই মনোবৃত্তি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। স্বাধীন বাংলাদেশে বিটিভির এমন দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন নাম নিয়েছে, যে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বাঙালি সংস্কৃতির চর্চা করেছে, সেই প্রতিষ্ঠানটির এইরকম বেহাল অবস্থা কারা করলো, কেন করলো, এই খবরটি জানতে চাই। গণমাধ্যমের উপরে আঘাত এবং সেটিকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভুল এবং মিথ্যা তথ্য ছড়ানো, অপতথ্য ছড়ানো, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য হামলা, অকার্যকর রাষ্ট্রে হিসাবে পরিণত করার জন্য, তারই একটা অংশ হিসাবে বাংলাদেশ টেলিভিশনে এই হামলা হয়েছে। যে বিটিভিতে আগুন দেওয়া মানে সারা দেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। ৭১-এও যেটা হয়নি সেটা এই সময় এসে কিভাবে হলো, কেন হলো এবং কারা করলো, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিটিভি পরিদর্শন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলন চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন তারা। লায়লা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা ও হামলা ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, প্রতিটি দুঃসময়ে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানানো হয়। সে সময় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার কারলাইন নক্স, স্টেট মিনিস্টার জিম ম্যাকমোহন, এমপি পাউলিট হ্যামিল্টন, এমা লয়েল বাক ও আফজাল খান উপস্থিত ছিলেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পাবনায় উচ্চফলনশীল রোগবালাই প্রতিরোধী ও স্বল্পমেয়াদী বাড়ি তিল ৪, ৫ ও ৬ জাত আবাদ করে চমক দেখিয়েছেন কৃষক। ধান ও পাট থেকে বেশি লাভবান হওয়ায় তিল আবাদের দিকে ঝুঁকছেন কৃষিজীবীরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, এই জাতের তিল আবাদ করে দেশে ভোজ্য তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। পাবনা থেকে আখতারুজ্জামান আখতারের রিপোর্ট। সবুজের মাঝে সাদা ফুল জানান দিচ্ছে কৃষকের মুখের হাসি। খরিফে এক মৌসুমে বাড়ি ৪, ৫ ও ৬ জাতের তিল আবাদ করে পাবনার কৃষকরা সফল হয়েছেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় এবছর জেলার আটঘড়ি উপজেলায় ৫০০ বিঘা জমিতে তিলের আবাদ করা হয়েছে। অন্য ফসল থেকে তিল আবাদে লাভও বেশি। বাড়ি ৪, এটা আমরা সর্বোচ্চ ফলন পেয়েছি। গতবারও আমার জমি ছিল এই মাঠে, এবারও আমি বপন করেছি ৬.৫ বিঘা জমি। এতে দেখা যাচ্ছে গতবার আমাদের প্রতি বিঘায় ৫ থেকে ৬ মণ হারে তিল হয়েছে। ৩ জাতের তিল দিছে, দেওয়ার পরে আমি ৩টাই করছি, বেড করে করছি ৪, ৫, আবার ৬ এমনি ছিটায় বুনছি। তা আশা করা যায় অনেক ভালো হয়েছে, ফলনও ভালো হবে। বাড়ি ৪, ৫ ও ৬ তিল আবাদ করে দেশের তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব বলে মনে করে কৃষি বিজ্ঞানীরা। আমাদের এই পার্টনার প্রোগ্রামের আওতায় আমরা 15টা ভ্যারাইটি দেব, নতুন জাত, যেগুলো খরা সহিষ্ণু হবে, পুষ্টিমান সম্পন্ন হবে। আমাদের আরও উদ্দেশ্য আছে যে জাত উন্নয়নের পাশাপাশি প্রজনন বীজ উৎপাদন করা। এ জাতের তিলের বীজ কৃষক নিজেরাই সংরক্ষণ করে পরবর্তীতে আরও ব্যাপকভাবে আবাদ করতে পারেন।
এইখানে নতুন এবছরে তিল এসেছে, আগামীবার আশা করছি আমরা এবছর যেহেতু এখানে 500 বিঘা, আগামী বছর আশা করব আমরা 1000 বিঘাতে এটা যাবে। এবং পার্টনারের কাজই হচ্ছে কৃষকের মাঝে আমাদের যে পপুলার প্রযুক্তিগুলো যেগুলো সাস্টেইন করবে সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়া। কৃষি বিভাগ বলছে পুষ্টিগুণ সম্পন্ন এ ফসল চাষে খরচ অল্প ও লাভ বেশি হওয়ায় কৃষকরাও ব্যাপক সাড়া দিচ্ছেন। আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই, পাবনা। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ, ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। এদিকে বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে সমুদ্রের করাল গ্রাস থেকে সৈকত রক্ষায় ঝাউ গাছ রোপণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে সৈকতের বিভিন্ন স্থানে ঝাউ গাছ রোপণ করছে বন বিভাগ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে ভাঙনের কবলে পুরো ঝাউবন। এই ঝাউ গাছ যেগুলো রোপণ করছে গত প্রতি বছর তো মানে বস্তার এখানে, এবছর বস্তার নেওয়া হয় নাই, দেয় না আর কি। তো বস্তাগুলো না থাকার কারণে জোয়ারের পানি যখন চাপ বাড়ে এই সময় মানে সব ভেঙে এখন রাস্তা সব ভেঙে পড়ে যাচ্ছে পুরো। আপনার ঝাউ গাছ যদি না থাকে তাহলে আপনারা তো এখানে শ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার বাতাস তো পাবেন না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের। এই ঝাউ গাছের পরিবর্তে আমরা অন্য কোনো গাছ আমরা যদি লাগাতে পারি, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, আবার আরও কিছু উন্নত যদি দেশের সাথে আমরা কনসার্ন করে আলোচনা কীভাবে টেকসই গাছগুলো সমুদ্রের বাড়ি ধরে রাখতে পারে। এই ঝাউবতী রক্ষা করার জন্য অনতিবিলম্বে একটা সমন্বিত পরিকল্পনা গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছে। দেশের অন্যতম এই পর্যটন শিল্প রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের ফলে সাগর উত্তাল হচ্ছে, পাশাপাশি সাগরের উচ্চ জোয়ারের কারণে আমরা যে ঝাউ গাছ লাগিয়েছি তার কোনো জায়গায়, বিশেষ করে ইনানি এবং ওই কবিতা চত্বর এবং লাবণী পয়েন্ট এলাকায় অনেক ঝাউ গাছ পড়ে গেছে। এরই মধ্যে ইনানি, শৈবাল, লাবণী ও ডায়াবেটিক পয়েন্টে শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছে। সাগরের করাল গ্রাসে একের পর এক ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো। পরিবেশ, প্রকৃতি আর সৈকত রক্ষায় এইসব বৃক্ষগুলোর বেঁচে থাকা প্রয়োজন। তাই এখানে নতুন করে পরিবেশ বান্ধব বনায়নের উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।